জীবন ও তার বৈচিত্র্য ক্লাস 9-এর এই চ্যাপ্টারটা আজকে আমরা স্টার্ট করব। তো আমাকে তো তোমরা প্রত্যেকেই চেনো না, আমি হচ্ছি মোহাম্মদ সালাউদ্দিন, তোমাদের লাইফ সায়েন্স মেন্টর। তো ক্লাস শুরু করার আগে তোমাদের কিছু প্রশ্ন যেগুলো হয় সাধারণত সেগুলো আমি আগে ক্লিয়ার করে দিই। আপনি কোন বই ফলো করে আমাদের পড়াচ্ছেন? আমি ফলো করি হচ্ছে প্রান্তিকের বই, দেখতে পাচ্ছ এটা হচ্ছে তখনকার বই যখন আমি ক্লাস 9-এ ছিলাম, ঠিক আছে? আর নোটস বানাবো কি না, ইচ্ছে হলে বানাও, আর যারা একটু অলস স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি এই ভিডিওর ডেসক্রিপশানে এই লেকচারের ফুল পিডিএফ তোমরা পেয়ে যাবে, ডাউনলোড করে নিও, ঠিক আছে? তো ক্লাস শুরু করছি। তো দেখো, এই ক্লাসের প্রথমেই যেটা আমাদের মাইন্ডে প্রশ্ন আসবে যে জীবন কি, কারণ চ্যাপ্টারের নামই হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। আমাদের ইংলিশ টার্মগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে জীবন কি? আচ্ছা, একে এবার প্রশ্ন করে দেখে যাক। এই তোর নাম কি? কোনো উত্তর আসছে? আচ্ছা, তোর নাম কি? আজকে ভাত খেয়েছিস? তোর ফেভারিট সাবজেক্ট কি? কোনো উত্তর আসছে না। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে জীবন তাদেরই যাদেরকে আমি কোনো মানে প্রশ্ন করলে তাদের কাছ থেকে উত্তর পাবো, মানে একটা সাড়া পাবো। উত্তর বলে না, যত একটা সংবিধান ক্ষমতা থাকবে বা একটা সাড়া প্রদানের ক্ষমতা থাকবে। এবার সেটা যদি কেউ কথা না বলতে পারে, তাহলে হতে পারে তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো আচরণের মাধ্যমে সে হয়তো কোনো কিছু বোঝাবার চেষ্টা করে। যেমন যারা বোবা হয় তারা তো কথা বলতে পারে না, তারা কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বুঝিয়ে দেখায় যে সে কী বলতে চাইছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে যাদের জীবন থাকবে তাদের সাড়া প্রদানের ক্ষমতা থাকবে। এই যে যেমন দেখো, আমি একটা জিনিস বলছি আর তোমরা শুনছো, সেটাকে মেমোরাইজ করছো, শুনছো, অ্যানালাইজ করছো নিজের ব্রেনের মধ্যে। হ্যাঁ, কোনো ডাউট হলে সেটাও বলছো। যদি আমি এখন সামনাসামনি ক্লাসরুমে থাকতাম, এখন ধরো তোমাদের সঙ্গেই যদি কোনো প্রশ্ন করতাম তো তোমরা অ্যান্সার দিতে। যে ধরো তোমাদের মধ্যে কাউকে আমি প্রশ্ন করে নিলাম যে এই তোর ফেভারিট সাবজেক্ট কি, তো তার যদি যেটা পছন্দের সাবজেক্ট হতো সে উত্তর দিত যে আমার হয়তো লাইফ সায়েন্স পছন্দ, সে উত্তর দিত। তাহলে জীবন যেটা প্রথম আমরা দেখলাম যে জীবন মানে তার কি থাকবে, একটা সাড়া প্রদানের ক্ষমতা থাকবে। ক্লিয়ার হলো? এবার বিভিন্ন বিজ্ঞানীর মতে বিভিন্ন রকম জীবনের সংজ্ঞা তারা দিয়েছে। তোমার সেটা বই থেকে দেখে নেবে যে কোন বিজ্ঞানীর সংজ্ঞা কেমন, ঠিক আছে? কিন্তু জীবন কাকে বলে অনেক সময় দিয়ে দেয় পরীক্ষায়, ঠিক আছে? 1 নম্বরের জন্য তো এটা ভালো করে কিন্তু মনে রাখবে, ঠিক আছে? জীবন কাকে বলে। ওকে, নেক্সট আমরা চলে যাই যে জীবনের লক্ষণ বা জীবনের বৈশিষ্ট্য বা ধর্মগুলো কি কি, মানে কি দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এর মধ্যে জীবন আছে, এটা একটা জীব, ঠিক আছে? তাহলে আমরা জড় পদার্থ এবং জীবকে আলাদা করতে পারি কিসের দ্বারা? এই জীবনের মাধ্যমে। যেমন এই ডাস্টারটাকে যখন আমি প্রশ্ন করলাম যে তোর ফেভারিট সাবজেক্ট কি, কোনো উত্তর আসেনি, তাহলে কি এর জীবন নেই? এটা জড় পদার্থ, আমরা ছোট থেকে পড়ে আসছি। জড় পদার্থ মানে জীব, একটা হয় জীব আর একটা হয় কি জড় পদার্থ। যাদের মধ্যে জীবন আছে তারা হচ্ছে জীব, আর যাদের মধ্যে জীবন থাকে না তারা হচ্ছে জড় পদার্থ। যেমন ডাস্টার হোক, একটা ইট হোক, হ্যাঁ, ফ্যান হোক, বা তোমার হাতে যে কলমটা এখন আছে সেই কলমটা, তোমার খাতা বই সবগুলো হচ্ছে জড় পদার্থ। ক্লিয়ার হলো? আর জীব কি? যেমন আমরা, একটা বাঘ বা গাছ, গাছও জীব। হ্যাঁ, মানচিত্রে তারা হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, কিন্তু তারাও জীব। কি করে দেখো, আমরা একটু পরে বুঝতে পারবো। জীবনের লক্ষণগুলো এক এক করে আমরা আলোচনা করি, তাহলে ইজিলি বুঝতে পারবো যে হ্যাঁ গাছের মধ্যেও জীবন আছে। তাহলে বৈশিষ্ট্য, কিসের বৈশিষ্ট্য এটা? অবভিয়াসলি এটা জীবনের বৈশিষ্ট্য, ঠিক আছে? বা জীবনের লক্ষণ বলতে পারো। ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে চলন ও গমন। চলন ও গমন। তাই চলন কি আর গমন কি? চলন হচ্ছে সেই জিনিসটা, ধরো না আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, নিজের হাতগুলো ধরে এভাবে সঞ্চালন করছি, বা আমি হাতকে এভাবে এভাবে এরকম করছি, এরকম করছি, ঠিক আছে? কিন্তু আমার লোকেশন কিন্তু ওখানেই, আমি এক জায়গায় স্থির থেকে শুধুমাত্র নিজের অঙ্গ প্রত্যঙ্গটাকে কি করছি, নাড়াচাড়া করছি, এটা হচ্ছে চলন।
কিন্তু যখনই আমি চলন করতে করতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, তখন সেটা কি হচ্ছে আমাদের গমন। যেমন ধরেন আমি এখানে এখন আছি, আমি হাঁটছি এখানে, তাহলে আমার দেখো আমার হাত কিন্তু আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, মানে চলন হবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি লোকেশনের পরিবর্তন করছি, এটাই হচ্ছে গমন। ঠিক আছে, যখন অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ তোমার নাড়াচাড়া হবে, সেটা হচ্ছে চলন। আর যখন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের সঙ্গে সঙ্গে নিজের স্থানের পরিবর্তন হবে, সেটা হচ্ছে গমন। ক্লিয়ার হলো? ওকে, তাহলে চলন আমরা কি বললাম, এতে কোনো স্থান পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে চলন সম্বন্ধে যেটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে স্থান পরিবর্তন হবে না, কিন্তু গমনে আমাদের কি হবে, স্থান পরিবর্তন হবে। চলন বিনা গমনে হতে পারে, মানে মানে যে চলন হতে গেলে গমন যে হতেই হবে তার কিন্তু কোনো দরকার নেই, কিন্তু গমন যদি তুমি করতে চাও তোমার চলন হবে। একবার তুমি দেখতে পাবে না যে নিজের হাতটাকে স্থির করার পর তুমি যে যাবে এক জায়গাতে, সেটা কিন্তু হবে না। তোমার বডির কোনো না অঙ্গ সেটা কি হবে, সঞ্চালন হবে, তুমি চাইলে সেটা অফ করতে পারবে না। ঠিক আছে, তো চলন গমন না থাকলে চলন কিন্তু হবে, কিন্তু যদি গমন আমাদের করতে হয় আমাদের চলন হতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, চলনের স্থান পরিবর্তন হবে না আর গমনের স্থান পরিবর্তন হবে, এটা হচ্ছে জীবনের একটা প্রথম বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার উদ্ভিদরা চলন করে না, উদ্ভিদরা গমন তো করতে পারে না। উদ্ভিদকে দেখেছো তুমি কখনো যে একটা উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায়, একটা আম গাছকে তুমি ধরে নাও, তোমার বাড়ির পাশে যে আম গাছটা, সেটাকে কখনো দেখেছো যে তোমার সঙ্গে সঙ্গে সেই স্কুলে গেল বা তোমার সঙ্গে সঙ্গে সে টিউশনি গেল? না তো। তার মানে কি উদ্ভিদরা গমন করতে পারে না, তাহলে কি তারা জীব না? অবশ্যই জীব। কেন তারা জীব? কারণ দেখবে ছোট্ট একটা চারা গাছ বা একটা ছোট্ট বীজ থেকে ধীরে 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 একটা উদ্ভিদের বৃদ্ধি হয়, ধীরে 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 একটা উদ্ভিদের বৃদ্ধি হয়, আর বৃদ্ধি হয় বলে তারা কিন্তু জীবের অন্তর্গত। ঠিক আছে, কারণ যারাই জীব বা যাদের মধ্যে জীবন আছে তাদের কিন্তু বৃদ্ধি হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা চলন এবং গমনে ছিলাম, সেখান থেকে বৃদ্ধি চলে গেছি। তাহলে প্রথম স্কাইটারে আমরা দেখলাম চলনের যে স্থান পরিবর্তন হবে না আর গমনের ক্ষেত্রে স্থান পরিবর্তন হবে। ক্লিয়ার? এবার কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন চলন আমরা কি বললাম, যে উদ্ভিদ ও প্রাণী উভয়েরই হয়, মানে চলন জিনিসটা উদ্ভিদের ক্ষেত্রেও হয় প্রাণীর ক্ষেত্রেও হয়। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু ব্যতিক্রম উদ্ভিদ আছে যেটা কি করে, গমন করে, মানে এক স্থান থেকে অন্য স্থানে নিজের লোকেশনকে কিছু তারা পরিবর্তন করে। কি কি? ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এরা হচ্ছে ব্যতিক্রম কিছু উদ্ভিদ যারা চলন তো করে তার সঙ্গে সঙ্গে গমনও কিন্তু করে। ঠিক আছে, তাহলে আমরা ব্যতিক্রম দেখছি কি, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এই দুটো মনে রাখলেই হবে। ঠিক আছে, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এই দুটো মনে রাখবে তাহলেই হবে। একই রকম ভাবে অনেক প্রাণীও আছে যারা কিন্তু গমন করতে পারে না, তাদের শুধুমাত্র চলনই হয়। ঠিক আছে, কিন্তু এই যে গমন সেটা একমাত্র কার বৈশিষ্ট্য? প্রাণীর বৈশিষ্ট্য। মানে আমরা জীবকে আবার দুই ভাগে ভাগ করতে পারছি, তাহলে একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। উদ্ভিদরা একমাত্র চলনই করতে পারে, গমন করতে পারে না, মানে উদ্ভিদরা নিজের লোকেশনকে চেঞ্জ করতে পারে না। কিন্তু ব্যতিক্রম দেখছি আমরা কি, ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস, এরা চলনের সঙ্গে সঙ্গে গমনও করে। কিন্তু এই যে গমন একমাত্র প্রাণীর বৈশিষ্ট্য,
এটা হবে কি একমাত্র প্রাণীরই বৈশিষ্ট্য এটা। এবার কিছু কিছু ব্যতিক্রম প্রাণী আছে যারা গমন করতে পারে না, তাদের একমাত্র চলনটাই হয়। ঠিক আছে, ব্যতিক্রম তাহলে আমরা কি দেখছি দেখো, ব্যতিক্রমে আমরা যদি এখানে দেখি তো আমরা এখানে দেখতে পাবো হচ্ছে সাগর কুসুম, স্পঞ্জ, ঠিক আছে, স্পঞ্জ এবং সাগর কুসুম, এই দুটো মনে রাখলেই হবে। অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে ব্যতিক্রম কিছু প্রাণীর নাম বলো যারা গমন করতে পারে না, তাহলে কি হবে সাগর কুসুম, স্পঞ্জ। ক্লিয়ার? ওকে, তো এ গেল আমাদের হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া বা প্রথম একটা বৈশিষ্ট্য আমরা যদি বলতে পারি যে জীবনের প্রথম বৈশিষ্ট্য হবে কি, যে যাদের মধ্যে জীবন আছে তারা চলন এবং গমন করতে পারবে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃদ্ধি, যেটা বললাম বৃদ্ধি ও পুষ্টি। দেখো যারা জীব হয় মানে যাদের মধ্যে জীবন থাকবে তাদের কি হবে বললাম, বৃদ্ধি হবে। দেখো উদ্ভিদরা তো কি করতে পারে না, তারা গমন করতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তাহলে কি তাদের মধ্যে জীবন নেই? হ্যাঁ, তাদের মধ্যে জীবন আছে। সেটা কে পরীক্ষা করে দেখিয়েছিলেন? আচার্য জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, এবার তারা যখন গমন করতে পারে না তারা জীব কি করে হলো? কিন্তু উদ্ভিদের বৃদ্ধি তো হয় ছোট্ট একটা চারা গাছ থেকে বা ছোট্ট একটা বীজ থেকে অনেক বড় বড় উদ্ভিদ হয়, তাই তো? হ্যাঁ কি না? তাহলে আমরা কি দেখছি, যারা জীব হবে বা যাদের মধ্যে জীবন থাকবে তাদের বৃদ্ধি হবে। আর হ্যাঁ, তারা পুষ্টি সংগ্রহ হবে কি করে? খাবারের মাধ্যমে। দেখো আমরা কি করি, খাবার গ্রহণ করি এবং সেটা আমাদের শরীরের মধ্যে কি হয়, আত্তীকরণ ঘটে, তার মানে আমাদের শরীরটা থেকে শোষণ করে, সেখান থেকে শোষণ করার পর আমরা কি করি, খাবারের এনার্জি নিই এবং আমাদের শরীরে পুষ্টি হয় খাবারের মাধ্যমে। উদ্ভিদরা কি করে, তারা নিজের শরীরে নিজেরাই খাবার তৈরি করে এবং সেখান থেকে তারা পুষ্টি সংগ্রহ করে। তাহলে আমরা দেখছি কি, যে যারা জীব হবে বা যাদের মধ্যে জীবন থাকবে তাদের বৃদ্ধি হবে এবং তারা খাবার থেকে পুষ্টি গ্রহণ করবে তাদের জীবনে চলার জন্য। একটা উদ্ভিদ যদি খাবার তৈরি করতে না পারে তাহলে আলটিমেটলি কি হবে, মারা যাবে, তাই না? তাহলে কি দেখলাম আমরা, যে জীব তারা বা যাদের মধ্যে জীবন আছে তাদের বৃদ্ধি এবং পুষ্টির প্রয়োজন। আচ্ছা, থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে উদ্দীপনায় সাড়া প্রদান। কি বললাম, উদ্দীপনায় সাড়া প্রদান। দেখো লজ্জাবতী গাছ বা মিমোসা পরিগার নাম আমরা প্রত্যেকে শুনেছি, দেখেওছি অনেকে। কি হয়, যখন আমরা লজ্জাবতী গাছকে টাচ করি তার পাতাগুলো মুদে যায়, তাই তো? বনচাল হয়তো তোমরা দেখেছো বা হয়তো জানি না দেখেছো কিনা, দেখবে বনচাল গাছকে যখন টাচ করবে তার যে মিডিল যে পাতাটা আছে এবং সাইডের পাতাটা, তো সাইডে যে দুটো পাতা থাকে সেই পাতাগুলো দেবে কি হয়, ওঠানামা করে। তাহলে এই যে এইগুলো ওঠানামা করা, পাতাগুলো যে সাইড বরাবর এভাবে ওঠানামা করছে, তারপরে লজ্জাবতী গাছকে স্পর্শ করলে তার পাতাগুলো মুদে যাচ্ছে, বা কেন্নকে যখন আমরা টাচ করব তখন কি হয়ে যায়, সে পয়সার মতন গুটিয়ে যায়, ছোট্ট চাকতির মতন হয়ে যায়, তাই তো? তাহলে এই যে এগুলো হচ্ছে সাড়া প্রদান, জীবের সাড়া প্রদান। এবং এটা কাদের সম্ভব, যাদের মধ্যে জীবন আছে, তাই তো? তাহলে কি কি উদাহরণ দিলাম, লজ্জাবতীর পাতা মুদে যায়, এটা একটা। স্পর্শ করলে, অবশ্যই এখানে স্পর্শ করলে কথাটা অ্যাড করতে হবে, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুদে যায়। আরেকটা হচ্ছে কি, কেন্নর শরীর স্পর্শ করলে কি হয়,
গুটিয়ে যায়। তাহলে এইগুলো হচ্ছে জীবনের বৈশিষ্ট্য, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট ফোর্থ হচ্ছে বিপাক। হয়তো অনেকে ফার্স্ট টাইম এই নামটা শুনবে বা হয়তো অনেকে আগেও শুনেছো, বিপাক বা মেটাবলিজম। ঠিক আছে, এবার এটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উপজিতি বিপাক মানে হচ্ছে অ্যানাবলিজম, আর একটা হচ্ছে অপচিতি বিপাক বা ক্যাটাবলিজম। ঠিক আছে, বিপাক জিনিসটা কি? যাদের মধ্যে জীবন আছে বা যারা জীব, তাদের শরীরে সব সময় কোনো না কোনো বিক্রিয়া বা কোনো না কোনো রিয়াকশন তাদের মধ্যে হচ্ছে। ঠিক আছে, হয়তো যখন আমরা খাবার খাচ্ছি, যে খাবার ভাঙনের ক্ষেত্রে বিক্রিয়া আলাদা, খাবার শোষণের জন্য আলাদা বিক্রিয়া হয়। ঠিক আছে, তো বিক্রিয়া হয়। ঠিক আছে, এই যে বিক্রিয়াটা বা শরীরের মধ্যে যে বিক্রিয়ার কাজ চলে, এটাই হচ্ছে কি বিপাক। এবারে দুটো টাইপ আমি বললাম, কি কি বললাম? একটা হচ্ছে উপচিতি বিপাক আর একটা হচ্ছে অপচিতি। উপচিতি বিপাক, আরেকটা হচ্ছে অপচিতি। অ্যানাবলিজম আর কি ক্যাটাবলিজম। আচ্ছা, উপচিতি বিভাগের ক্ষেত্রে কি হয়? সরল যে যৌগগুলো আছে আমাদের শরীরে, যে ছোট্ট ছোট্ট সরল যৌগগুলো আছে, সেই সরল যৌগগুলো মিলে কি করে একটা জটিল যৌগ বা একটা বড় যৌগ তৈরি করে। বুঝতে পারলে কি বললাম? সরল যৌগগুলো মিলে কি হয়? একটা জটিল যৌগ তৈরি করে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি সরল যৌগ, এগুলো হচ্ছে সরল যৌগ, এবং এই সরল যৌগগুলো মিলে তৈরি করছে কি জটিল যৌগ। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি দেখছি? যেটা নতুন জিনিসের সৃষ্টি হচ্ছে, বা কি হচ্ছে? নতুন জিনিস বলতে একটা সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে না। আমাদের শরীরে যে ক্ষুদ্র ক্ষুদ্র সরল যৌগগুলো ছিল, সেখান থেকে একটা জটিল যৌগ তৈরি হচ্ছে, মানে একটা জিনিসের সৃষ্টি হচ্ছে, সংশ্লেষ হচ্ছে। তাই জন্য এই যে প্রক্রিয়া বা এই যে বিভাগটাকে বলা হয় কি গঠনমূলক বিভাগ বা গঠনমূলক প্রক্রিয়া বা সংশ্লেষমূলক প্রক্রিয়া। বুঝতে পারলে? কারণ কি এখান থেকে সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি হচ্ছে, একটা জিনিস কি হচ্ছে? তৈরি হচ্ছে, গঠন হচ্ছে। তাই একে কি বলা হয়? গঠনমূলক প্রক্রিয়া বা সংশ্লেষমূলক প্রক্রিয়া। আচ্ছা, এটাকে এখানে নিচে লিখি, তাহলে পার্থক্যটা মনে করতে সুবিধা হচ্ছে। প্রক্রিয়া বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এবার দেখো অনেক সরল যৌগ মিলে একটা বড় যৌগ গঠন করছে, তাহলে স্বাভাবিকভাবেই যে ওজন, সে ওজনের বৃদ্ধি পাবে। যার জন্য কি হয়? উপচিতি বিভাগে শুষ্ক যে ওজনটা, সে শুষ্ক ওজন হচ্ছে কি বৃদ্ধি পায়। শুষ্ক ওজন মানে শুষ্ক ওজন বলতে একদম যে রিয়েল যে ওয়েটটা, একদম মানে সঠিক যে ওজনটা আমাদের শরীরের, সে সঠিক ওজনটাই হচ্ছে কি শুষ্ক ওজন, মানে তাতে কোনো ভেজাল নেই সে ওজনের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলে? ওকে, এবার যদি উদাহরণ দিই যে কোন আমাদের মধ্যে শরীরে কোন বিভাগ যে ঘটে, সেই বিভাগটাকে উপস্থিতি বিভাগ আমরা বলতে পারি। একটা ভালো উদাহরণ প্রত্যেকেই তোমরা নাম শুনেছো, সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে কি হয়? কার্বন ডাই অক্সাইড থেকে সূর্যের আলো নিয়ে উদ্ভিদ নিজে জলটা নিয়ে, মানে মূল থেকে জল তোলে, তো
তো সে জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলো ইত্যাদি ইত্যাদি নিয়ে সে কী করে, তার এবং অবশ্যই ক্লোরোফিল তার শরীরে থাকেই, সবগুলো নিয়ে সে কী করছে, খাবার তৈরি করছে। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র যৌগগুলোকে নিয়ে সে জটিল যৌগ তৈরি করছে নিজের শরীরের মধ্যে, এবং এই প্রক্রিয়াটা হচ্ছে কি সালোক সংশ্লেষ। তাহলে উপজীবী বিভাগের একটা ভালো উদাহরণ হচ্ছে কি সালোক সংশ্লেষ। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষ ক্লিয়ার হলো? ওকে, আরেকটা কি দেখছি আমরা, উদ্ভিদ কি করে সালোক সংশ্লেষ করার ফলে দিয়ে শরীরের মধ্যে শক্তিকে আবদ্ধ করে রাখে এবং প্রয়োজন মতো সেটাকে কি করে খরচ করে। যেমন আমরা কি করি, খাবার খাই, খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে কি হয়, শক্তি কি হয়, জমা হয়, এবং সেটা আমাদের যেমন আমরা কাজ করি সেই হিসেবে সেটা কি হয়, খরচ হয়। তাহলে আমরা কি দেখছি যে উপজীবী বিভাগ, সেই উপজীবী বিভাগে কি হয়, শক্তির আবদ্ধকরণ ঘটে। ঠিক আছে, শক্তির কি হয়, সঞ্চয় হয়, খরচ হয় না, শক্তির আবদ্ধকরণ হয় ও সঞ্চয় হয়। তাহলে কি দেখছি আমরা, শক্তির আবদ্ধকরণ ও সঞ্চয় ক্লিয়ার। আচ্ছা, এ হচ্ছে আমাদের উপজীবী বিভাগ। তাহলে আমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। উপজীবী বিভাগকে কি নামে ডাকা হয়, গঠনমূলক প্রক্রিয়া বা অগঠনমূলক বিভাগ বলা হয়, সংশ্লেষমূলক বিভাগ বলা হয়। কোন বিভাগে শরীরের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, উপজীবী বিভাগে শরীরের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। একটা উপজীবী বিভাগের উদাহরণ দাও, সালোক সংশ্লেষ। ঠিক আছে, কোন বিভাগের ফলে শরীরের শক্তির আবদ্ধকরণ ঘটে বা শক্তি সঞ্চয় হয়, উপজীবী বিভাগ। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু তোমাদেরকে যে প্রশ্ন আসে, কোন বিভাগের ফলে শরীরের সরল যৌগগুলো জটিল যৌগে পরিণত হয়, উপজীবী বিভাগ। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই ছোট্ট একটা বিভাগ থেকে আমাদের পাঁচটা কিন্তু প্রশ্ন আসতে পারে। একইরকমভাবে অপোজিট বিভাগ, এখান থেকে পাঁচটা প্রশ্ন ধরে রাখো। ঠিক আছে, তাহলে 10টা এমসিকিউ বা 10টা শর্ট টাইপের প্রশ্ন কিন্তু আমরা এই বিভাগ থেকে শুধু পেয়ে যাচ্ছি। তো এই পার্টটা, বিভাগের এই পার্টটা কিন্তু আমাদের একদম ভালোভাবে নিজের ব্রেনে রপ্ত করে রাখতে হবে, একদম যত্ন সহকারে একটা কোনায় রেখে দাও। ঠিক আছে, এবং প্রয়োজন মতো সেটাকে ব্যবহার করো, একদম উপজীবী বিভাগের মতন। ঠিক আছে, আচ্ছা, তাহলে উপজীবী বিভাগ আমাদের গেল। অপোজিটিভ বিভাগে কি হয়, একদম উল্টো হবে। কি হবে বলতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে জটিল যৌগগুলো আছে সেই জটিল যৌগগুলো সরল যৌগে পরিণত হয়। কি বললাম, জটিল যৌগগুলো জটিল যৌগ কি হয়, সরল যৌগে পরিণত হয়। একদমই উল্টো। তাহলে কি হচ্ছে, একটা জিনিসের ভাঙন হচ্ছে, তো ধ্বংস হচ্ছে। এক্ষেত্রে আমরা কি দেখছি, তৈরি হচ্ছিল জিনিস, গঠন হচ্ছিল, সংশ্লেষ হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে ভাঙন হচ্ছে, ওই জিনিসের ধ্বংস হচ্ছে। তাই অপোজিটিভ বিভাগকে বলা হয় ধ্বংসাত্মকমূলক প্রক্রিয়া বা ভাঙনমূলক প্রক্রিয়া। কি বললাম, ধ্বংসাত্মকমূলক প্রক্রিয়া বা ভাঙনমূলক প্রক্রিয়া। বুঝতে পারলে, ধ্বংসাত্মকমূলক প্রক্রিয়া বা ভাঙনমূলক প্রক্রিয়া। তাহলে কি বলছি আমরা, ধ্বংসাত্মকমূলক প্রক্রিয়া বা ভাঙনমূলক প্রক্রিয়া। আচ্ছা, এক্ষেত্রে শুষ্ক ওজন আমাদের বৃদ্ধি পাচ্ছিল, তাহলে এক্ষেত্রে কি হবে, শুষ্ক ওজন হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে কি বললাম, শুষ্ক ওজন হ্রাস পাবে। তাহলে সুন্দর একটা পার্থক্য আমাদের রেডি হচ্ছে।
অনেক সময় উপযোগী বিভাগ এবং অপযোগী বিভাগের মধ্যে কিন্তু পার্থক্য দেয়, তাহলে পার্থক্য আমাদের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে, পার্থক্যটাও কিন্তু এই দুটোর মধ্যে করে রাখবে, উপযোগী বিভাগ এন্ড অপযোগী বিভাগ। আচ্ছা, এটা একটা ভালো উদাহরণ যদি আমরা দিই তো কি দেওয়া যায়, শোষণ বা রেসপিরেশন। শোষণের ফলে আমাদের কি হয়, জটিল যৌগগুলো সরল যৌগে পরিণত হয়, শোষণ বা রেসপিরেশন মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের শক্তির আবদ্ধকরণ হচ্ছিল, সঞ্চয় হচ্ছিল, তাহলে এক্ষেত্রে কি হবে, শক্তির নির্গমন হবে, শক্তির কি হবে, নির্গমন হবে। এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, শক্তির নির্গমন হয়, বাস এইটুকু হয়ে গেল আমাদের বিপাক। আশা করছি অপোজিটিভ এবং উপযোগী বিভাগ নিয়ে কোনো প্রবলেম নেই, আর যদি কোনো প্রবলেম থাকে তো কমেন্ট বক্স তোমাদের জন্য সব সময় ওপেন, যত প্রশ্ন ইচ্ছা করতে পারো এই সম্বন্ধে, ঠিক আছে। একদম পড়া নেই, যত প্রশ্ন করতে পারো, একদম যা ডাউট থাকবে সব প্রশ্ন আমাকে করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তাহলে পার্থক্য রেডি করতে বললাম, তোমাদের এটা নিজের হোমওয়ার্ক থাকলো, আমি এমনিতে করেও দিলাম, আর নিজেদের মধ্যে একটা হোমওয়ার্ক থাকলো পার্থক্য নিজে রেডি করা, ঠিক আছে। 2 নম্বরের পার্থক্য কিন্তু এটা দিয়ে দেয়, উপযোগী বিভাগ এবং অপযোগী বিভাগ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 4 নম্বর থেকে 5 নম্বর যাই। 5 নম্বর যে পয়েন্টটা আছে আমাদের, সেটা হচ্ছে জনন বা রেসপিরেশন, সরি জনন বা রিপ্রোডাকশন, রেসপিরেশন বলছি, রিপ্রোডাকশন। তাহলে রিপ্রোডাকশন কি, জনন হচ্ছে সেই প্রক্রিয়া, তোমরা ক্লাস 10 এ গিয়ে আরো ভালো করবে, 12 এ গিয়ে জনন জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। আপাতত আমি এতটুকু বলে দিচ্ছি, জনন হচ্ছে জীবদেহের সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে জীবেরা তার মতন দেখতে হুবহু অন্য জীব সৃষ্টি করে। যেমন আমরা আমাদের বাবার কাছ থেকে এসেছি, বাঘের দেহ থেকে বাঘরাই বার হবে, একটা সিংহের দেহ থেকে সিংহ, আমের চারা থেকে আমের চারা হবে, জাম গাছ তো হবে না, জাম গাছের চারা থেকে জাম গাছের চারা হবে, ঠিক আছে। একটা পাখি, ধরে নাও কোয়েল পাখি, তো কোয়েল পাখির দেহ থেকে তো কোয়েল পাখি হবে, তাই তো। তাহলে আমরা কি দেখি, জনন হচ্ছে একটা জীবদেহের সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের মতোই দেখতে হুবহু অন্য জীব সৃষ্টি করে এবং প্রজাতিতে অস্তিত্ব সেটাকে বজায় রাখে। যদি জনন না হতো তাহলে প্রথমে যে মানুষগুলো ছিল তারা মারা যেত, তারপরে আর অন্য মানুষ সৃষ্টি হতো না, বা অন্য বাঘ প্রজাতি হোক, সিংহ প্রজাতি হোক, আমের জামের পাখিদের প্রজাতি কিছুই তৈরি হতো না। তাহলে জনন আমরা একটা জিনিস বুঝতে পারছি তো, যে জনন করার প্রয়োজনীয়তা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি, প্রজাতির অস্তিত্বকে বজায় রাখা। এটা হচ্ছে জননের একটা মেন প্রয়োজনীয়তা, এর জন্যই জীবরা জনন করে, যাতে নিজেদের অস্তিত্বটাকে এই সম্প্রদায়ের মধ্যে বা এই পৃথিবীর মধ্যে তারা বজায় রাখতে পারে, ঠিক আছে। এই হচ্ছে জনন। তাহলে জীব বা জীবনের আমরা আরেকটা লক্ষণ দেখলাম কি, যে যাদের মধ্যে জীবন থাকবে তারা জনন করবে, প্রত্যেকটা জীব জনন করে, বাঘ হোক, ভাল্লুক হোক, মানুষ হোক, আম গাছ হোক, এবং গাছেদের মধ্যে জননটা করতে সাহায্য করে কে, বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে জীবন চক্র। আশা করি জননের ব্যাপারটা বুঝতে পারলে প্রত্যেকেই এটা। তারপরে আসছে আমাদের জীবন চক্র বা লাইফ সাইকেল। দেখো, আমরা যখন প্রথম একদম ছিলাম, যখন আমরা একটা শিশু মায়ের পেটে থাকে, তখন প্রথম যে স্টেজ থাকে সেটা হচ্ছে কি, মরুলা, ব্রাস্টুলা, গ্রাস্টুলা, তারপর ধীরে 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 একটা বেবি দেহ তৈরি হয়, বেবি দেহটা মায়ের পেট থেকে বার হয়ে আসে, ঠিক আছে, তার ডেলিভারি হয়, তারপরে ধীরে ধীরে তার বৃদ্ধি হয়, শৈশব আসে, কৈশোর আসে, তারপরে তার দেহ বয়সন্ধি হবে, তার দেহটা পরিণত হয়, পরিণত হওয়ার পর যে বার্ধক্য ঘটে তার, দেন কি হয়, তার মৃত্যু হয়,
তাহলে এই শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না, প্রত্যেকটা জীবের মধ্যে, একটা বাঘের দেহ হোক, একটা ভাল্লুকের দেহ হোক, পাখিদের দেহ হোক, হ্যাঁ, উদ্ভিদের দেহ তুমি দেখো, ছোট্ট উদ্ভিদ একটা চারা গাছ থাকে, সে ধীরে 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 বড় হয়, কিন্তু তারপরও সেও একদিন কিন্তু মারা যায়। বা হয়তো আমরা গাছ কেটে নিই, যেটা মারা যাওয়ার আগেই গাছটা কেটে ফেলা হয়, যেটা মানুষের স্বভাব আমাদের, ঠিক আছে? তো জীব মানে তার একটা লাইফ সাইকেল থাকবে। যেমন আমরা মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমাদের কি হয়, প্রথমত শৈশব, কৈশোর বা কিশোর কালে যেটা বলা হয়, সেখান থেকে আমাদের পরিণত, তারপরে বার্ধক্য, তারপর হচ্ছে মৃত্যু। এবার জীব মানেই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানে তার মৃত্যু হবে। হ্যাঁ, তারপরে আবার হয়তো অন্য আরো বাচ্চা তৈরি হচ্ছে, তাই তো, আরো অন্যান্য জীব তৈরি হচ্ছে, মানুষের থেকে আরো মানুষ তৈরি হচ্ছে, কিন্তু একটা সাইকেলটা আমরা দেখছি, শৈশব, কৈশোর, পরিণত, তারপর বার্ধক্য, তারপরে মৃত্যু হচ্ছে। জীব মানে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক আছে? তো এই হচ্ছে একটা জীবনচক্র। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে ছন্দবদ্ধতা, 7 নম্বর যেটা পয়েন্ট আমাদের, সেটা হচ্ছে কি ছন্দবদ্ধতা। এটা কি দেখো ব্যাপারটা ভালো করে বলি। বাট রিদিম যাকে বলতে পারি আমরা, ঠিক আছে? আমাদের শরীরে, এবার আমাদের শরীর বলে না, প্রত্যেকটা জীবের শরীরে, সেটা উদ্ভিদের দেহ হোক বা আমাদের প্রাণীদের দেহ হোক, আমরা প্রাণীদের অন্তর্ভুক্ত, তো প্রাণী জগৎ হোক বা উদ্ভিদ জগৎ হোক, প্রত্যেকের শরীরেই একটা ছন্দবদ্ধতা বা একটা রিদিম কিন্তু বজায় আছে। প্রত্যেকটা হরমোনের কাজ, ব্যালেন্স বা ব্রেনের যে কাজ, হ্যাঁ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজ, যেমন আমাদের হৃৎপিণ্ড যদি আমরা দেখি, আমাদের হৃৎপিণ্ড প্রত্যেকটা মিনিটে, আমাদের মানুষের ক্ষেত্রে আমাদের মানুষের হৃৎপিণ্ড প্রত্যেক মিনিটে 70 থেকে 72 বার কিন্তু কি করে, স্পন্দন করে, মানে ওই ধুকপুক 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 যেটা হয় না, যেটা হয় 70 থেকে 72 বার প্রত্যেক মিনিট, মানে 60 সেকেন্ড হওয়ার পর বা 1 মিনিট হওয়ার পর 70 থেকে প্রায় 72 বার একটা মানুষের হৃৎপিণ্ড স্পন্দিত হয়। তাই এটা কত সুন্দর ছন্দবদ্ধতা। তাই এবার প্রত্যেকটা জীবের ক্ষেত্রে প্রত্যেকটা হৃৎপিণ্ডের ব্যাপার আলাদা। ফুসফুসের যে এর একটা ছন্দবদ্ধতা, ঠিক আছে? তো প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু এই ছন্দবদ্ধতা দেখা যায়। তাই বলে কি এই ডাস্টারের মধ্যে ফুসফুস আছে বা এর মধ্যে কি কোনো হৃৎপিণ্ড আছে? না তো। তাহলে কি, যারা জীব বা যাদের মধ্যে জীবন থাকবে, তাদেরই কিন্তু এই ছন্দবদ্ধতা ব্যাপারটা দেখা যাবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট চলে যাওয়া হচ্ছে আমরা পরিব্যক্তি। এটা কিন্তু হোমওয়ার্কটা করতে করবে, ঠিক আছে? আচ্ছা, পরিব্যক্তি। পরিব্যক্তি ফলে কি হয়, এর মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি হয়। এবার এই ব্যাপারটা বলি, পরিব্যক্তি জিনিসটা কি। আমাদের শরীরে এমনকি কখনো দেখে যদি আমরা আমাদের মা বাবার থেকে তো কিছু গুণ আসে, কিন্তু সব গুণ আসে না। কিছু কিছু জিনিস আমাদের শরীর কিন্তু নিজে থেকে তৈরি করে, তাই তো? অবশ্যই মা বাবার শরীর থেকে তো কিছু বৈশিষ্ট্য আসেই, কিন্তু আমাদের শরীরেও কিছু বৈশিষ্ট্য তৈরি হয়। এবার সেটা হয় কিসের মাধ্যমে? এই পরিব্যক্তির মাধ্যমে। কারণ কি, জিনের পরিবর্তন, এবং সেটা হতে পারে স্থায়ী পরিবর্তন হতে পারে বা অস্থায়ী পরিবর্তনও হতে পারে, কিন্তু যখন সেটা পরিবর্তনটা একদম স্থায়ী হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কি, পরিব্যক্তি। তাহলে পরিব্যক্তি কি? জিনের পরিবর্তন, জিনের বৃহৎ পরিবর্তন, ছোটখাটো না কিন্তু বৃহৎ, এবং কি আকস্মিক পরিবর্তন, মানে হঠাৎ করে, এবং সেই পরিবর্তনটা কি হবে, একদম স্থায়ী পরিবর্তন হবে, সেটাকে বলা হচ্ছে পরিব্যক্তি। এবার যদি জিনের পরিবর্তন হয়ে যায়, তাহলে আমরা অনেক সময় দেখতে পাই কি, যে একটা
প্রজাতি থেকে অপর কিন্তু নতুন ধরনের একটা প্রজাতি কিন্তু তৈরি হতে পারে, মানে একটা প্রজাতির চেঞ্জ হয়ে যেতে পারে পরিব্যক্তির ফলে। ঠিক আছে, তাহলে কি দেখছি আমরা, পরিব্যক্তির ফলে নতুন একটা প্রজাতির কিন্তু সৃষ্টি হতে পারে এবং একটা নতুন প্রজাতির মানে একটা প্রজাতির বিলুপ্ত হতে পারে। কারণ পরিব্যক্তি জিনিসটা হচ্ছে এমন জিনের পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা বৃহৎ, একদম ছোটখাটো পরিবর্তন না কিন্তু জিনের পরিবর্তন হওয়া। কারণ জিনই হচ্ছে আমাদের শরীরে এমন একটা জিনিস যেটা কি করে, বংশের যে সমস্ত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোকে সে ধারণ করে রাখে মেমোরি কার্ডের মতন। বাস জিনের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তো প্রজাতির পরিবর্তনটা তো হবেই। যদি ছোটখাটো পরিবর্তন হয় তাহলে ঠিক আছে, কিন্তু পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন জিনের যেটা বৃহৎ এবং হঠাৎ করে হয়ে যায়, এবং সেই পরিবর্তনটা একদম স্থায়ী, অস্থায়ী না। ঠিক আছে, তাহলে পরিবর্তনের ফলে আমরা কি দেখলাম, নতুন প্রজাতি সৃষ্টি হয়, সৃষ্টি হতে পারে, বা প্রজাতির বিলুপ্ত হতে পারে, বা প্রজাতি বিলুপ্ত হতে পারে। মানে সৃষ্টি হতে পারে প্রজাতি, আবার এর একটা প্রজাতির বিলুপ্তকরণও হতে পারে। বোঝা গেল? এ হচ্ছে আমাদের জীবনের বৈশিষ্ট্য। আরেকটা আছে যেটা হচ্ছে অভিযোজন। এই জিনিসটা খুব সোজা। দেখো, অভিযোজনের ব্যাপারটা বলি। ধরে নাও তোমার জন্ম হওয়ার পরই তোমার বাবা মা তোমাকে নিয়ে ইংল্যান্ড চলে গেছে, কিন্তু তোমার জন্ম হয়েছে এখানে, তোমার বাবা মার জন্ম হচ্ছে ইন্ডিয়াতে, তোমার বাবা মা ইন্ডিয়াতে থেকেছে, হ্যাঁ, ছোট থেকেই। এবার হয়তো চাকরি, বড় একটা চাকরি পেয়েছে, এবং সেই চাকরিটা হচ্ছে কোথায়, ইংল্যান্ডে হোক বা আমেরিকায় হোক, যেখানে একটা হোক তুমি গেছো, ধরে নাও আমেরিকা গেছো, এবং সেখানে আমেরিকায় গিয়ে তোমার জন্ম হয়েছে। তুমি কিন্তু ইন্ডিয়াতে হওনি, কিন্তু তোমার মেন যে মাতৃভূমিটা আগেকার ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া, এবং তোমার বাবা নিজের চাকরির সূত্রে এখন আমেরিকায় থাকছে, এবং আমেরিকায় গিয়েই তারপর তুমি হয়েছো। এবার ধরে নাও অনেক দিন হলো, হয়তো কোনো হয়তো পূজা উপলক্ষে হোক বা ঈদ উপলক্ষে হোক তুমি এসছো। তুমি যে সম্প্রদায় হবে, যদি মুসলিম হও তাহলে ঈদের জন্য আসবে, আর যদি হিন্দু সম্প্রদায়ের জন্য হও তাহলে দুর্গা পুজোর জন্য মেনলি আসে সবাই। তো তুমি বাইরে থেকে হয়তো এসছো কোনো একটা কারণে হোক, ঠিক আছে। এবার যখনই তুমি ইন্ডিয়াতে আসবে, তুমি কমিউনিকেশন করতে তো একটু হিমশিম খাবে, কারণ তুমি বড় হয়েছো ওখানে, তোমার মাদার টাং ওখানকার ইংলিশ, তুমি সবসময় ইংলিশে কথা বলো, হ্যাঁ, ওখানকার আবহাওয়াটা আলাদা, ওখানকার সবসময় বেশিরভাগ ঠান্ডা। কিন্তু যখন তুমি ইন্ডিয়াতে এসছো, ইন্ডিয়ার আবহাওয়াটা একটু উষ্ণ টাইপের, তোমার অসুবিধা হচ্ছে, তবে এসে সেই তোমার কি হবে, সর্দি কাশি হবে, জ্বর হবে, তুমি এখানকার মানুষের সঙ্গে ঠিক মতন করে কমিউনিকেশন করতে পারবে না। কিন্তু যখন তুমি 1 মাস হোক 2 মাস হোক থাকতে শুরু করবে এখানেই ইন্ডিয়াতেই, দেখবে ধীরে ধীরে যে মানুষগুলো সঙ্গে তুমি কথা বলতে পারছিলে না, এবার ধীরে ধীরে তুমি তার সঙ্গে কথা বলতে পারবে, এবং এখানকার যে আবহাওয়াটা, ওই আবহাওয়াটাও তোমাকে ধীরে 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 শ্যুট করবে। ওই যে সর্দি কাশি জ্বর হবে, তারপরেই কিন্তু তোমাকে এখানকার আবহাওয়াটা এবার ধীরে 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 কী হবে, শ্যুট করতে শুরু করবে, মানে তুমি ধীরে ধীরে মানিয়ে নেবে। তো এই যে একটা মানিয়ে নেওয়া, বাইরে কোনো পরিবেশ থেকে হয়েছে নতুন একটা পরিবেশে আসা, এবং সেই পরিবেশ থেকে আমাদের শরীর যে একটা মানিয়ে নেয়, এই মানিয়ে নেওয়াটাকেই বলা হচ্ছে অভিযোজন। এবার যদি তুমি মানিয়ে নিতে পারো, তাহলে তুমি সেখানে পরিবেশে মানিয়ে নিলে, মানে ফাইট করে তোমার শরীরটা বা তোমার বডি সেখানে ফাইট করলে এবং মানিয়ে নিল। এবার অনেক জীব থাকে যারা এই মানিয়ে নিতে পারে না, বা তাদের শরীরে যে অভিযোজন হয়, কিন্তু তারা নতুন একটা পরিবেশকে মানিয়ে নিতে পারে না, যার ফলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ অনেক এরকম প্রজাতি আছে যারা এই আবহাওয়া বা এই পরিবেশকে মানিয়ে নিতে পারেনি, এবং তারা এখন বিলুপ্ত তাদের হয়ে গেছে। ঠিক আছে, অনেক জীব আছে। তাহলে অভিযোজন হচ্ছে এটাই যে নতুন একটা পরিবেশে এসে সেই পরিবেশটাকে মানিয়ে নেওয়া, এবং আমাদের শরীর সেটা করে। ঠিক আছে, আমাদের বডি নিজেই নিজেই সেটা করে। ওই যে তুমি আমেরিকা থেকে ইন্ডিয়ায় এলে, তোমার জ্বর হলো, সর্দি হলো, সেটা কেন? তোমার শরীর তো করছে, কারণ শরীর আবহাওয়াটাকে ধীরে ধীরে মানাচ্ছে।
নিজের কন্ট্রোলে আনছেন, যার জন্য তোমার সর্দিটা হবে, জ্বরটা হবে। ঠিক আছে, এই হচ্ছে অভিযোজন। আর এই হচ্ছে আমাদের জীবের বৈশিষ্ট্য। অনেকগুলো পয়েন্ট বললাম, চলন গমন বললাম, বৃদ্ধি বললাম, হ্যাঁ, বিপাক বললাম, ছন্দবদ্ধতা, জনন, তারপরে এই যে জীবনচক্র, পরিব্যক্তি, অভিযোজন। এতগুলো পয়েন্ট লেখা দরকার নেই, তোমরা যতটুকু পারবে লিখবে। এখান থেকে খুব বড় একটা প্রশ্ন দেয় না, কিন্তু হ্যাঁ দেয় যে জীবনের লক্ষণগুলো বা জীবনের হ্যাঁ লক্ষণগুলো তুমি লেখো বা বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে তখন কি লিখবে? মেন টপিকগুলো লিখবে, যেমন চলন গমনের ব্যাপারটা লিখতে হবে, বৃত্তির ব্যাপারটা লিখবে, অবশ্যই বিপাকের ব্যাপারটা লিখবে। এইগুলো ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো একটু ইনক্লুড করে দেবে। বোঝা গেল? তো নেক্সট ক্লাসে আমরা দেখব যে এই যে পৃথিবী, সেখানে প্রাণের সৃষ্টি প্রথম কি করে হয়েছিল। কারণ হুট করে তো আমরা তৈরি হইনি, তো কি করে এই পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল সেটা আমরা দেখব। আর যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় ওপেন, প্রশ্ন করবে, জানবে। ঠিক আছে? আর হ্যাঁ, যদি তোমরা পিডিএফ চাও এই আজকের ক্লাসে, তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ পেয়ে যাবে। আর যদি আজকের ক্লাস তোমাদের ভালো লাগলো তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এরকম আরও এডুকেশনাল ভিডিও যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, বারবার বলছি, কোনো প্রশ্ন যদি থাকে তো অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা, ওপেন, অবশ্যই কমেন্ট করবে। নো টেনশন, নো চাপ। আমি একদম সঙ্গে সঙ্গে যদি নাও পারি তো অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে এবার পরের ক্লাসে।